শুরু করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা অভিশপ্ত রাজবাড়ি। এক জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যায় আমি মানিক আর শিবে আমাদের ছোট্ট ক্লাব ঘরটিতে বসে বসে গাল গল্প করছিলাম। তখনও ক্লাবে আমাদের আরো দুই অফিস ফেরত বন্ধু গনসা আর গোপাল আসেনি। আমরা চার বন্ধু সারাদিন যে যেখানেই থাকি না কেন এই সন্ধেবেলায় ক্লাবে আড্ডা না মারলে আমাদের দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর তার সাথে যদি আমাদের প্রিয় ভূতনাথ খুড়ো যোগ দেয় তাহলে তো একদম আড্ডা জমে যায়। একটু পরেই গোপাল এবং গনসাও ক্লাবে আসলো। তারপরেই বাইরের পরিবেশটা নিমেষের মধ্যে পরিবর্তন হয়ে গেল। গুমোট গরমটা কেটে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। গনসা বলল, দাঁড়া, জানলাটা বন্ধ করে দি, এইবার তেরে বৃষ্টি নামলো বলে। ইস, ভূতনাথ খুড়ো যদি আজ আসতো তাহলে আমাদের আড্ডাটা দারুণ জমতো এই ঝড় বৃষ্টির সন্ধ্যায়। গনসার কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে ক্লাবে এসে হাজির হলেন ভূতনাথ খুড়ো। অবাক হয়ে বললাম, আরে খুড়ো, তোমার কথাই বলছিলাম আমরা। আমার কথা শেষ করতে না দিয়ে খুড়ো বললে, ওইসব কথা পরে হবে মানিক, আগে গোপালকে পাশের রামহরির তেলে ভাজার দোকান থেকে তেলে ভাজা, সিঙ্গারা, জিলিপি আর চা এক্ষুনি আনতে বলো। আজ বড্ড খিদে পেয়ে গেছে। তোমরা তো জানো যে খালি পেটে আমার আবার গল্প বেরোয় না মুখ থেকে। গোপালও আর দেরি না করে তক্ষুনি ঝোড়ো হাওয়া উপেক্ষা করেই দৌড় দিল এবং খুব তাড়াতাড়ি তেলে ভাজা, সিঙ্গারা, জিলাপি এবং একটা ফ্লাক্স ভর্তি চা নিয়ে হাজির। খুড়ো বলল, চমৎকার গোপাল, এবার গামছা দিয়ে মাথা মুছে ফেলো। ওহে গনসা, তুমি দাঁড়িয়ে দেখছোই বা কি? তাড়াতাড়ি খাবারগুলো আর চা আমাদের পরিবেশন করে ফেলো, গরম থাকতে থাকতেই। গনসাও দেরি না করে আমাদের সবাইকে সঙ্গে সঙ্গে পরিবেশন করে দিল। আমরাও এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় তেলে ভাজা আর চায়ের মজা নিতে থাকলাম। শিবে বলে উঠল, আর তবে দেরি কেন খুড়ো, এবার তাহলে একটা জম্পেশ ভূতের গল্প শুরু করুন। খুড়ো আয়েশ করে চায়ে একটা চুমুক দিয়ে নিজের গল্প শুরু করলো। তোমাদের তো বলেইছিলাম আগে সিউড়িতে আমার ডাক্তার বন্ধু রামকানাই মুখুজ্জের কথা। তরুণ বয়সে আমরা প্রায়ই এদিক সেদিক ঘুরতে যেতাম। একবার রামকানাই ডাক্তার বলল, ভূতনাথ, তুমি হয়তো জানো না, সিউড়ি থেকে 15 কিমি দূরে দুবরাজপুর খয়রাশোল অঞ্চলে আমাদের মুখুজ্জে পরিবারের একটা বেশ বড় জমিদার বাড়ি ছিল ব্রিটিশ আমলের। এখন শুধু ভগ্নদশায় বাড়িটি পড়ে রয়েছে। আমাদের পরিবারের সবাই দেশে বিদেশে চলে গেছে, তবে একটা কেয়ারটেকার এখনো আছে যে এখনো বাড়িটা পাহারা দেয়। তবে তার নিশ্চয়ই এখন অনেক বয়স হয়ে গেছে। তার নাম হলো ভৈরব। আমরা ছোটবেলায় তাকে ভৈরব দাদু বলতাম। ভূতনাথ খুড়ো বলল, বাহ, ভৈরব মানে তো শিবের ভয়ঙ্কর রূপ। ওই দাদু তো তাহলে নিজেই আধা ভূত। এই বলে খুড়ো হাসতে লাগলো। ডাক্তার বলল, তা যাবে নাকি একদিন আমাদের ওই পুরনো জমিদার বাড়িতে? ভূতনাথ খুড়ো বলল, চলো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। পুরনো রাজবাড়িতে গেলে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপারও হবে। পরের দিনই দুজনে ব্যাগপত্তর নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দুবরাজপুর স্টেশনে যখন নামলাম তখন রাত 9:30। শুনশান স্টেশন। স্টেশনের বাইরে একটা ভ্যান রিক্সাকে ঠিক করলাম, কিন্তু সেও এত রাতে ওই জমিদার বাড়ির রাস্তায় যেতে চাইল না। জায়গাটা নাকি খারাপ। রাতে তো নয়ই, দিনের বেলাতেও ওইদিকে কেউ যায় না। অবশেষে ডাক্তার আর আমি দুগুণ ভাড়ার লোভ দেখিয়ে ভ্যান রিক্সাওয়ালাকে রাজি করালাম। তাও আবার সে জমিদার বাড়ির কাছে যাবে না, অনেকটা দূরে নামিয়ে দেবে। অগত্যা তাতেই আমরা রাজি হয়ে গেলাম। প্রায় 15-20 মিনিট পরে ভ্যান রিক্সা আমাদের নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে পরি কি মরি তার গাড়ি নিয়ে পালালো। যেখানে অন্ধকারে আমাদের নামালো সেখানে একটা জঙ্গল পেছনে ফেলে
আমরা পৌঁছলাম জমিদার বাড়ির অন্দরমহলে। একদম পোড়ো জমিদার বাড়ি। অশ্বত্থ গাছের ঝুড়ি নেমেছে, বট গাছের শেকড় বেরিয়েছে। ডাক্তার টর্চ জেলে তার ভৈরব পাহারাদারকে কয়েকবার ডাক দিতেই বৃদ্ধ হাতে লণ্ঠন নিয়ে হাজির। ডাক্তার বলল, চিনতে পারছো কি আমাকে ভৈরব দাদু? বৃদ্ধ ভৈরব কিছুক্ষণ তার কোটরাগত চোখ থেকে ডাক্তারকে নিরীক্ষণ করতে লাগলো। তারপর তার মুখে একটা হালকা হাসির রেখা যেন ফুটে উঠল। বৃদ্ধ বলল, আরে দাদাবাবু যে, কত বছর পর আবার এলে তুমি। সেই কত বছর আগে তোমার মুখটা দেখেছিলাম, এত বছর পর শেষ পর্যন্ত এলে নিজের এই পৈতৃক ভিটেতে। তোমরা তো সবাই এক এক করে এই বাড়ি ছেড়ে চলে গেলে, কিন্তু আমি এই বাড়ির মায়া ছেড়ে আর যেতে পারলাম না। কথাগুলো বৃদ্ধ হতাশার সঙ্গে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, তা আসো দাদাবাবুরা, ভেতরে আসো, অনেক রাত হলো। দোতলার একটা ঘর খুলে দিচ্ছি, তোমরা ততক্ষণ স্নান করে নাও, আমি একটু রাতের রান্নার জোগাড় দেখি বরং। ডাক্তার বলল, তা ভৈরব দাদু, মাংস পাওয়া যাবে কি? বৃদ্ধ বলল, না বাবু, এত রাতে তা সম্ভব নয়। এবেলা লুচি আলুর দম আর বেগুন ভাজা করে দিচ্ছি, কাল তোমাদের কচি পাঠার ঝোল খাওয়াবো। ডাক্তার বলল, উফ, তাতেই হবে, চমৎকার। বুঝলে ভূতনাথ, ভৈরব দাদুর হাতের রান্না সত্যি অসাধারণ, তুমি একবার খেলেই বুঝতে পারবে। সে তো খাবই, আর ভালো মন্দ খাবো বলেই তো তোমাদের এই পৈতৃক বাড়িতে এসেছি, আমি বললাম। তারপর আমরা এক এক করে স্নান পর্ব সেরে ভৈরব দাদুর হাতের খাবার খেয়ে নিলাম। সত্যি চমৎকার তার হাতের রান্না। রাতের খাবার শেষ করে দুজনে দুটো সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আমি বললাম, কত ইতিহাস লেখা আছে এই সমস্ত পোড়ো জমিদার বাড়িগুলিতে। ডাক্তার বলল, সে আর বলতে, আমার ঠাকুরদাই তো ছিলেন এক দুর্দণ্ড প্রতাপ জমিদার। তার আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কত রকম অত্যাচার করতেন প্রজাদের উপর খাজনা উসুল করার জন্য। পাশের যে বিরাট বড় কালো জলের পুকুরটা দেখছো, সেই পুকুরেই নাকি প্রজাদের হাত পা বেঁধে জলে ফেলে মারতেন। আমি বললাম, বাপরে, এ তো গল্পের মতো। ডাক্তার বলল, সে আর বলতে, শেষে ওনার কৃতকর্মের ফলও পেয়েছিলেন। প্রজারা বিদ্রোহ করে সবাই মিলে নাকি ওই পুকুরেই ওনাকে জলে ডুবিয়ে মারে, কিন্তু তারা বাকি পরিবারের সদস্যদের কোনো ক্ষতি করে না। তারপর থেকে এই বাড়ি ছেড়ে যে যার নিজেদের মতো রাজ্য এবং দেশ বিদেশে চলে যায় জীবন ধারণের জন্য। ডাক্তারের কথা শেষ হতে না হতেই পেছন থেকে, অন্ধকারের ভেতর থেকে ভৈরব দাদু বলে উঠল, একমাত্র এই অধম এই জমিদার বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি। জন্মেছিলাম এখানে, মরবও এইখানে। ভৈরব দাদুর কথাটা শুনে দুজনেই চমকে উঠেছিলাম। কখন সে যে অন্ধকারের মধ্যে পেছনে এসে দাঁড়িয়েছিল আমরা বুঝতেই পারিনি। নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি তো নিশ্চয়ই এই জমিদার বাড়ি সম্বন্ধে অনেক গল্প জানেন, তা আমাদের একটা গল্প বলুন না। ভৈরব দাদু বলল, আজ অনেক রাত হয়েছে দাদাবাবুরা, আজ নয়, অন্যদিন। আজ আপনারা এবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। বলে বৃদ্ধ হাতে লণ্ঠনটা নিয়ে অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি বললাম, এবার চলো ডাক্তার, গিয়ে শুয়ে পড়ি, অনেক রাত হলো যে। ঘরটা বেশ ঠান্ডা, বর্ষাকাল, বাইরে টিপটিপ করে বৃষ্টি নেমেছে। পরিবেশটা বেশ মনোরম। একটা গোটা পুরো জমিদার বাড়িতে রাত কাটানোতে যে একটা রোমাঞ্চকর ব্যাপার আছে তাতে কোনো সন্দেহ নেই। এই সমস্ত কথা চিন্তা করতে করতেই কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নেই। হঠাৎ গভীর রাতে ঘুমের মধ্যেই মনে হলো কেউ যেন ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। ধর্মর করে জেগে উঠতেই পেছনে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। ডাক্তারও দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। এবার একটা বিকট হাসির শব্দ হলো।
এই ভয়ঙ্কর অট্টহাসির শব্দ শুনে ডাক্তারও ধর্মর করে ঘুম থেকে উঠে পড়ল। আমরা দুজনেই ভয়ে আতঙ্কে জানলার দিকে তাকিয়ে রইলাম, কারণ আওয়াজটা ওই দিক থেকেই আসছিল। নিমেষের মধ্যে ডাক্তারের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি ইশারায় তাকে শান্ত থাকতে বললাম, যদিও আমার নিজের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেছে। চারিদিক শুনশান। একটা অজানা আশঙ্কা চেপে বসছে ক্রমশ। আমি মনে মনে ঠিক করলাম, ঘরের একটা যে বড় জানলাটা আছে সেটা বন্ধ করে দিই, তাহলে হয়তো ওই বিকট হাসির শব্দটা বন্ধ হয়ে যাবে। হঠাৎ জানলা দিয়ে খুব জোরে জোরে বাতাস বইতে লাগলো। যেই না আমি দৌড়ে গিয়ে জানলাটা বন্ধ করতে যাব, তখনই আমার দুই পা যেন মেঝেতে আটকে গেল। আর তখনই একটা হাড় হিম করা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠল। খোলা জানলার বাইরে একটা বিকট মূর্তি বৃদ্ধের দেহ হাওয়ায় ভাসছে এবং এক ভয়ঙ্কর হাসি হাসছে। এই দৃশ্য দেখে ডাক্তার অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। আমার মনে পড়ল বিছানায় বালিশের পাশে একটা টর্চ লাইট রেখে শুয়েছিলাম। কোনো মতে নিজেকে ওই অশরীরীর বন্ধন থেকে মুক্ত করার জন্যে মনে মনে রাম নাম জপ করতে লাগলাম এবং পরমুহূর্তে একটু শরীরে জোর ফিরে পেতেই টর্চ লাইট জ্বালিয়ে সরাসরি ওই ভয়ঙ্কর প্রেতের মুখে ফেললাম এবং নিমেষের মধ্যেই প্রেত অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে থেকেই। আমার যেন ঘাম দিয়ে জ্বর নামলো। টর্চের আলো ফেলে দেখলাম চারিদিক নিস্তব্ধ। চারিদিক ঘুটঘুটে অন্ধকারের চাদরে মুড়ে গেল নিমেষেই আগের মতো। ডাক্তারকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরালাম। কোনো রকমে জানলা বন্ধ করে বিছানায় গিয়ে ডাক্তারের পাশে বসলাম। ডাক্তার বলল, ক্ষমা করো আমাকে বন্ধু, তোমাকে এখানে এনে বিপদে ফেললাম আমি। এসব যে এখানে আছে সেই সব জানলে তোমাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যেতাম। আমি বললাম, আরে না না, এতে তুমি নিজেকে দোষ দিও না। তাছাড়া আমাদের কপালে লেখা ছিল বলেই এরকম একটা অভিজ্ঞতা হলো বলে একটা মুচকি হাসলাম আমি। ডাক্তার বলল, বলিহারি সাহস তোমার ভূতনাথ, এই পরিস্থিতিতেও তুমি হাসছো। আমি বললাম, ওসব ছাড়ো, এবার চলো একটা মোমবাতি জেলে ঘুমিয়ে পড়ি, আর পারছি না, শরীর খুব ক্লান্ত। এই কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ভৈরব দাদু আমাদের জন্য পরোটা, বেগুন ভাজা আর গরম চা নিয়ে আসতেই ডাক্তার তাকে রাতের অভিজ্ঞতার কথা জানালো। ভৈরব দাদু অনেকক্ষণ ফ্যাল করে জানলার দিকে তাকিয়ে থেকে বলল, দাদাবাবু, আপনার দাদুর আত্মা আজও মুক্তি পায়নি। কাল রাতে আপনাকে দেখে সে আবার জেগে উঠেছে। আপনারা বরং আজই এখান থেকে চলে যান, না হলে কিছু না কিছু বিপদ ঘটবেই আপনাদের সাথে। ডাক্তার বলল, সেই ভালো, আর এই পোড়ো বাড়িতে থাকবো না, এখনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শিউরি ফিরে যাব। আমি বললাম, না না, কাল আসলাম আর আজই চলে যাব, আরেকটা দিন থাকি না, যদি তেমন কিছু হয় তাহলে না হয় ফিরে যাব। এই বলে আমি জোর করে ডাক্তারকে মানিয়ে সেই দিনটা ওখানে থেকে গেলাম। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ডাক্তার রাজি হয়ে গেল। সেদিন ভৈরব দাদুকে বলে কচি পাঠার ঝোল, সাথে সোনামুগের ডাল, আলু ভাজা, টমেটোর চাটনি, পায়েস রান্না করালাম। দুপুরে তিনজনে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। ডাক্তারের ভয়টাও দেখলাম এবার অনেকটা কমেছে। দুপুরের দিকে দুজনে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলে যখন উঠলাম, তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমে। দুজনে জমিদার বাড়ির আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। ভৈরব দাদু বেরোবার আগে বারবার করে সাবধান করে দিল যেন পুকুরের আশেপাশে আমরা না যাই এবং অন্ধকার হবার আগেই যেন ফিরে আসি। জমিদার বাড়ি থেকে কিছুটা দূর যেতেই দুজন মাঠ ফেরত চাষির সঙ্গে দেখা হলো। তারা আমাদের নতুন মুখ দেখেই বলল, তা বাবুরা কোথা থেকে আসা হয়েছে? আমি বললাম, শিউরি। একজন চাষি বলল, তা বাবুরা এখানে কার বাড়িতে উঠেছেন? আমি বললাম, ওই জমিদার বাড়ি, ওখানেই উঠেছি। আমার কথা শুনেই দুজন চাষির মুখ রক্ত শূন্য হয়ে গেল। তাদের মধ্যে একজন বললে,
আপনাদের মরার ইচ্ছা হয়েছে নাকি? ওটা তো ভূতের বাড়ি। প্রাণে বাঁচতে চাইলে এখনই পালান ওখান থেকে। এই কথা বলেই দুজন চাষি পড়ি কি মরি করে আমাদের সামনে থেকে প্রায় পালালো। ডাক্তার বলল, দেখলে তো বন্ধু, আমাদের মনে হয় ওখানে থাকাটা বড্ড ভুল হলো। এখনো সময় আছে, চলো স্টেশনে গিয়ে সিউড়ির ট্রেনটা ধরি। আমি বললাম, ছাড়ো তো, যা হবে দেখা যাবে, আজ রাতটা দেখি না কি হয়। তারপর আমরা জমিদার বাড়ি ফিরে গিয়ে দিব্যি চা মুড়ি খেয়ে ভৈরব দাদুর সাথে বেশ কয়েক ঘন্টা আড্ডা দিলাম। রাতে ভৈরব দাদুর হাতের গরম গরম মোটা মোটা রুটি আর দুপুরের অবশিষ্ট কচি পাঁঠার ঝোল বেশ তৃপ্তি করে খেলাম দুজনে। খাওয়া দাওয়ার পর ভৈরব দাদু লণ্ঠন নিয়ে নিজের ঘরে চলে গেল। আমাদেরও ঘুমে দুই চোখের পাতা এক হয়ে গেল। আজ আর যেন কোনো শব্দ নেই। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। হঠাৎ মাঝরাতে সেই হাসির বিকট শব্দে আবার আমার ঘুমের দফা রফা হয়ে গেল। একটু পরেই আওয়াজ পেলাম ডাক্তার যেন কারোর সাথে কথা বলছে। পাশে দেখলাম ডাক্তার বিছানায় নেই। সর্বনাশ করেছে, এত রাতে একা গেল কোথায়? দৌড়ে গিয়ে বাথরুমে গিয়ে দেখলাম না, সেখানে তো ডাক্তার নেই। ঘাবড়ে গিয়ে চিৎকার করলাম, ডাক্তার কোথায় তুমি, সাড়া দাও। এবার আবার সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসলো। আমি এবার হাসির আওয়াজ অনুসরণ করে বাইরের বারান্দায় বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম। এদিক ওদিক দেখতেই দেখলাম ডাক্তার কারোর সাথে কথা বলতে বলতে জমিদার বাড়ির পুকুরের দিকে এগিয়ে চলেছে। আবার সেই বিকট হাসি শুরু হয়েছে। কান ফেটে যাবার জোগাড় হয়েছে আমার। এবার দেখলাম একটা ভয়ঙ্কর মূর্তি যে ডাক্তারের পাশে ছিল, সে নিমেষের মধ্যেই জমিদার পুকুরের উপরে হাওয়ায় ভেসে ভেসে ডাক্তারকে নিজের কাছে আসতে আহ্বান জানাচ্ছে। ডাক্তারও ঘোরের মধ্যে তার দিকে এগিয়ে চলেছে। আমি চেষ্টা করেও যেন আর নড়তে চড়তে পারছি না। কেউ যেন আমার পা দুটো গেঁথে রেখেছে মাটির সাথে। ডাক্তার পুকুরের সিঁড়িতে পা রাখা মাত্রই ভগবানের নাম নিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, থামো ডাক্তার, থামো, সামনে তোমার মৃত্যু দাঁড়িয়ে। ডাক্তার পেছন দিকে একবার তাকিয়েই পুকুরের সিঁড়িতে লুটিয়ে পড়ল, আর সেই প্রেত জলের তলায় মিলিয়ে গেল। কোনো রকমে ডাক্তারকে তুলে নিজের ঘরে নিয়ে গেলাম। ততক্ষণে ভৈরব দাদুও চলে এসেছে আমাদের ঘরে। ভৈরব দাদু বলল, দাদা বাবুরা, তোমাদের আগেই বলেছিলাম এখান থেকে চলে যাও, শুনলে না তো? দেখলে কি বিপদটাই না হলো। ডাক্তারের যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। ডাক্তার বলল, এখানে আর এক মুহূর্তও নয় ভায়া, সোজা স্টেশনে গিয়ে সকালের প্রথম ট্রেনে সিউড়ি ফিরে যাব। এখানে থাকলে আমার জমিদার দাদুর প্রেত আর আস্ত রাখবে না আমায়। এই বলে ভূতনাথ খুড়ো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা বললাম, তারপর কি হলো খুড়ো? খুড়ো বললেন, আর কি হবে, আর কি থাকা যায় ওখানে? পৈতৃক প্রাণটা তো আর বেঘরে দিতে পারি না। ওরে বাবা, তোমাদের গল্প বলতে বলতে তো রাত 10টা বেজে গেল হে। আর নয়, এবার চললাম, শুভরাত্রি। এই বলে খুড়ো ক্লাবের দরজা খুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।